ডায়মন্ডের পরিবর্তে দামি কাচের তৈরি জুয়েলারি বিক্রি করত ডায়মন্ড ওয়ার্ল্ড। দিলীপ আগারওয়ালা ডায়মন্ডের নামে বিক্রি করেন মূল্যবান কাচ এবং বিক্রির সময় শর্ত দেওয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছ থেকে এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, রাজধানী ঢাকা সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় 30টি শোরুম রয়েছে। এইসব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হলেও আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ আগারওয়ালা। এনবিআর এর কর্মকর্তাদের হিসাবে 28টি শোরুম থেকে বছরে 1620 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন দিলীপ। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। ভ্যাট ফাঁকি ও দিলীপ আগারওয়ালার আয়কর নথির তদন্ত শুরু করলে ক্ষমতার দাপট দেখিয়ে দিলীপ তদন্ত এগোতে দেননি। যারা এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছিলেন তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলো মন্ত্রী আমলা ও সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন এই দিলীপ আগারওয়ালা। একই সঙ্গে তার বিরুদ্ধে যাতে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়া হয় সেটা নিশ্চিত করতেন। দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, 2017 সালের 10 অক্টোবর দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয়, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দিলীপ আগারওয়ালা রাজস্ব ফাঁকি সহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগের সূত্র ধরে দুদকের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল দিলীপ আগারওয়ালার আয়কর নথি ও ভ্যাট ফাঁকির তদন্ত শুরু করে। কিন্তু রহস্যজনক কারণে সেই তদন্ত ধামাচাপা পড়ে আছে। এনবিআর সূত্র জানায়, গত কয়েক বছর ধরে দেশে কোনো ডায়মন্ড আমদানি হয় না। দিলীপ আগারওয়ালা ডায়মন্ড আমদানি নাকি ডায়মন্ডের নামে অন্য কিছু বিক্রি করে সেটা খতিয়ে দেখা হবে। যদি ডায়মন্ড আমদানি করে তাহলে 150% বেশি ট্যাক্স দেওয়ার কথা, সেটাও দিয়েছে কিনা তদন্ত করা হবে। ডায়মন্ড ওয়ার্ল্ডের কয়েকজন বিক্রয়কর্মী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস আগে দিলীপ আগারওয়ালাকে 770 কোটি টাকা জরিমানা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। তখন বিগত আওয়ামী লীগ সরকারে ভিভিআইপি একজন ব্যক্তি ফোন করে সেই জরিমানা স্থগিত করে দেন। বিগত সরকারে ভিভিআইপি ফোনের পর লাল ফিতায় বন্দী হয়ে যায় সব তদন্ত। দিলীপ কুমার আগারওয়ালা আওয়ামী লীগের সর্বশেষ 2 কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানকে ম্যানেজ করে তিনি উপকমিটিতে জায়গা করে নেন। এছাড়া তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন এবং সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এলাকায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ছাত্র জনতাকে পেটানোর অভিযোগও জানা গেছে গোয়েন্দা সূত্রে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই দিলীপ কুমার আগারওয়ালা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গত 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীর চর এলাকার হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা সহ 161 জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 400 থেকে 500 জনকে। গত 22 আগস্ট বাড্ডা থানায় শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান মামলাটি করেন। দিলীপ আগারওয়ালা মামলার আসামি হলেও তিনি ঘুরে বেড়াচ্ছেন এখনও প্রকাশ্যে। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোনা চোরাচালানের রুটের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে খুন হন ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনার তদন্ত বেরিয়ে আসে দিলীপ আগারওয়ালার নাম। স্পর্শকাতর 2 মামলার আসামি হলেও তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সোনা চোরাচালান, হীরা প্রতারণা, হুন্ডি বাণিজ্য সহ অজ্ঞাত সূত্রে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া দিলীপ কুমার আগারওয়ালাকে নিয়ে আলোচনা শুরু হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আটকের পর। পুলিশের কাছে পিয়াসার দেওয়া স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সিআইডি পিয়াসাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, অবৈধভাবে আনা সোনা ও ভেজাল ডায়মন্ড, হীরা দিলীপের কাছে কম মূল্যে বিক্রি করত মিশু পিয়াসা চক্র, যাতে সরকার বিপুল পরিমাণ কর থেকে বঞ্চিত হয়ে আসছে। শুল্ক কর্মকর্তারা অনুসন্ধান চালালে তার শুল্ক ফাঁকির আরও অনেক তথ্য পাবে বলেও দিলীপের এক সময়ের ঘনিষ্ঠজনরা দাবি করছেন। অবৈধভাবে অর্থ পাচারের মাধ্যমে দিলীপ কুমার আগারওয়ালা কলকাতায় 3টি জুয়েলারি ও 11টি বাড়ি করেছেন। কানাডা ও দুবাইয়েও তার আলিশান বাসভবন আছে বলে দুদকের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ রয়েছে। 40 কোটি টাকা দিয়ে তিনি একটি ব্যাংকেরও পরিচালক হয়েছেন।
এসব টাকার উৎস নিয়ে নানা প্রশ্ন থাকলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে সরকারি সংস্থাগুলো কোনো ব্যবস্থা নেয় না। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।